প্রিয় দর্শক, এনটিভির বিশেষ অনুষ্ঠান কোভিড-19 করোনায় করণীয় অনুষ্ঠানে আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরিফুর রহমান। দর্শক, আজকে আমাদের স্টুডিওতে অতিথি স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর অধ্যাপক প্রফেসর ডাক্তার মোহাম্মদ নাজমুল ইসলাম। এছাড়া আমাদের সাথে অনলাইনে যুক্ত হবেন প্রবাসী বাংলাদেশি ডাক্তার জিয়াউল হক এবং দিনাজপুর থেকেও যুক্ত হবেন ডাক্তার বি.কে. বোস। অনুষ্ঠানের শুরুতেই দর্শক, সবসময় আমরা করোনা সংক্রমণ, সামনের দিনগুলোতে কি অবস্থা, এছাড়া সেকেন্ড ওয়েভের বিষয় নিয়েও কিন্তু এখন বলা শুরু করেছি। আজও তার ব্যতিক্রম নয়, আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। প্রথমে আমরা যাব আমাদের আমন্ত্রিত অতিথি যিনি স্টুডিওতে আছেন তার সঙ্গে কথা বলতে যাব। আপনার কাছে আসবো, প্রথমেই আপনাকে বলবো যে এখন আমরা যে লক্ষ্য করছি বিষয়টা, সরকার থেকেও বারবার বলা হচ্ছে যে সেকেন্ড ওয়েভের প্রস্তুতির বিষয়। আমরা স্বাস্থ্য অধিদপ্তর থেকেও জেনেছি যে সারা দেশে সেই দিক নির্দেশনা অলরেডি দেওয়া হয়েছে, কিন্তু এখন যে বর্তমান অবস্থা, মানুষের মধ্যে কিন্তু এক ধরনের সচেতন না হওয়ার একটা বিষয় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যদিও এই সংখ্যাটা বেশি, সমাজের একটি অংশ আবার দেখা যাচ্ছে যে সচেতন। তো আপনার কাছে সার্বিকভাবে পরিস্থিতিকে কি মনে হচ্ছে? ধন্যবাদ। আসলে আমরা তো করোনার মাঝেই গত প্রায় 6-7 মাস ধরেই আছি, এবং শুরুতে আমাদের জ্ঞানের ঘাটতি ছিল, জানবার অনেক কিছুই আমরা কম জেনেছিলাম তখন। কিন্তু গত 7-8 মাসে আমরা কিন্তু অনেক জেনেছি। করোনাতে আমরা অনেকে আমাদের স্বজন হারিয়েছি, বন্ধুদের হারিয়েছি। করোনায় আক্রান্ত হয়ে এখনও কিন্তু অনেকে হাসপাতালে আছেন, আইসিইউতে আছেন। কাজেই করোনা চলে গেছে এটি কিন্তু ভাববার কোনো কারণ নেই। ইউরোপে, মার্কিন যুক্তরাষ্ট্রে, সেখানে কিন্তু সেকেন্ড ওয়েভ এসে গেছে, কোনো কোনো জায়গাতে, কোনো কোনো জায়গায় আসবে করছে। বাংলাদেশ কিন্তু এই গ্লোবাল ভিলেজের বাইরে কিছু নয়। ফার্স্ট ওয়েভের আমরা একেবারে শেষ মাথায় চলে এসেছি, বা হয়তো বা শেষ হয়ে গেছে, কিন্তু সেকেন্ড ওয়েভ কিন্তু আসবে। এখন আসবার আগে আমাদের যে প্রস্তুতির যে জায়গাগুলো আছে, গত 6-7 মাসের যে অভিজ্ঞতা আমরা সঞ্চয় করেছি, সেখান থেকে যদি আমরা শিখে থাকি, সেখান থেকে যদি আমরা নিজেদেরকে সমৃদ্ধ করে থাকি, তাহলে কিন্তু সেকেন্ড ওয়েভটাকে আমরা খুব ভালোভাবে মোকাবেলা করতে পারবো। আপনি যেটি বলেছেন, যথার্থই বলেছেন, যে এক ধরনের শিথিলতা আমরা দেখছি, ধনী দরিদ্র, শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে। এই শিথিলতাটা কিন্তু কাম্য নয়। জীবিকার প্রয়োজনে, জীবনের প্রয়োজনে ঘর থেকে বের হতেই হয়েছে আমাদেরকে। অর্থনীতির চাকা সচল রাখবার জন্য কাজে ফিরে যেতেই হয়েছে আমাদেরকে। কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলতে তো কেউ নিষেধ করেনি। স্বাস্থ্যবিধি যদি আমরা মেনে চলি, শারীরিক যে দূরত্ব, সামাজিক যে দূরত্ব, এটি যদি আমরা রক্ষা করে চলি, তাহলে কিন্তু নিজেকে যেমন আমরা রক্ষা করতে পারি, পরিবার, প্রতিবেশী তথা পুরো বাংলাদেশকেই কিন্তু আমরা রক্ষা করতে পারি। সচল থাকে আমাদের অর্থনীতির চাকা, সচল থাকে জীবনের যে চলার গতি সেটি। কাজেই আমি বলবো যে সেকেন্ড ওয়েভ আসছে বা এসে যাচ্ছে, এটি যেমন সত্য, তার পাশাপাশি সচেতনতার যে জায়গাটি, যেটি আপনারা গণমাধ্যমে লাগাতার প্রচার করেছেন, মানুষকে সচেতন করবার জন্য চেষ্টা করেছেন, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কিন্তু বিভিন্নভাবে মানুষকে উদ্বুদ্ধ করা হয়েছে। সেই কাজটিতে এখন আমাদেরকে আবার মনোযোগ দিতে হবে, যাতে সেকেন্ড ওয়েভের এই ধাক্কাটি আমরা যেন খুব সফলভাবে মোকাবেলা করতে পারি, আমাদের যেন ক্ষয়ক্ষতির পরিমাণটা কম হয়। এই যে বললেন যে আমাদের মনোযোগ দিতে হবে, আমাদের মধ্যে কিন্তু সবাইকেই বোঝা যায় যে পুরো দেশবাসী, সরকার, সবকিছু। আমরা একটা বিষয় কিন্তু লক্ষ্য করছি যে মানে আমরা যখন বাসা থেকে বের হচ্ছি, রাস্তায়, রেস্টুরেন্ট কিংবা শপিং মল, কোথাও কিন্তু মানুষের মধ্যে কিন্তু এক ধরনের উদাসীনতা লক্ষ্য করা গেছে, কারো মাঝে এটা আমরা দেখছি। হ্যাঁ, কারো মাঝে দেখা গেছে। তো এই যে উদাসীনতা, আপনার কাছে কি মনে হয়, বিশেষ করে রেস্টুরেন্টগুলোতে, খাওয়া দাওয়ার জায়গাগুলোতে দেখা যাচ্ছে গাদাগাদি করে লোকজন বসে, শপিং মলগুলোতেও অনেক মানুষের ভিড়, মানে এই যে সচেতন না হওয়ার যে বিষয়টা, এটা কি ভালো কিছু হবে? আসলে সচেতনতার পুরো বিষয়টি তো একটা চর্চার উপর নির্ভর করে। কারণ মার্চের আগে তো আমরা কেউ মাস্ক ব্যবহার করিনি, হ্যান্ড স্যানিটাইজ করিনি, ঘন ঘন সাবান দিয়ে হাত ধুয়ে ফেলবার যে চর্চাটির কথা বলা হয়েছে, দূরে থাকবার যে কথাটি বলা হয়েছে, মার্চের আগে তো আমাদের সেই অভিজ্ঞতা ছিল না। শুরুর দিকে নানান রকমের দ্বিধাদ্বন্দ্ব ছিল, কেউ করছিলেন কেউ করছিলেন না, কিন্তু একটা সময় এসে কিন্তু ধনী দরিদ্র নির্বিশেষে পুরো দেশের সবাই কিন্তু এই কাজটাতে অংশ নিয়েছে, নিজে সচেতন হয়েছে, অন্যকে সচেতন হবার জন্য পরামর্শ দিয়েছে। সামাজিক যে সমস্ত আমি বলবো যে উৎসবের যে জায়গাগুলো আছে, বেড়ানোর যে জায়গাগুলো আছে, সেই জায়গাগুলো থেকে কিন্তু নিজেকে সযতনে দূরে রেখেছে। কিন্তু গত কিছুদিনে আমরা দেখছি এক ধরনের আমি বলবো যে শৈথিল্য বা উদাসীনতা। কি আর হবে? আসলে যাদের হচ্ছে কেবল তারাই জানছেন যে কতখানি তাদেরকে ক্ষতির মুখে পড়তে হচ্ছে। মৃতের সংখ্যা একটি কেবল সংখ্যা নয়,
একটি পুরো পরিবার হয়তো একজন মানুষের চলে যাওয়ার পরে পথে বসে যাচ্ছে, তাই না? আমরা যদি সামগ্রিকভাবে চিন্তা করি, এই চলে যাওয়া কিন্তু আমাদের অর্থনীতির উপরেও প্রভাব বিস্তার করছে। কাজেই একটু যদি সচেতন হওয়া যায়, শপিং মলের প্রয়োজন যার আছে তিনি যাবেন, মাস্ক পরে যাবেন, হ্যান্ড স্যানিটাইজ করবেন। যিনি ব্যবসা করবেন, যার দোকানে পণ্য বিক্রি করতে হবে, তিনি নিজে যদি মাস্ক ব্যবহার করেন, হ্যান্ড স্যানিটাইজ করেন, তার কাস্টমার যারা আছেন, তার ক্রেতা যারা আছেন, তাদেরকে যদি এই কাজটাতে একটু উদ্বুদ্ধ করেন, এটি কিন্তু একটি সম্মিলিত, একটি দলগত কাজের মতন, টিম ওয়ার্ক। সেই জায়গাটাতে কিন্তু আবার আমাদের একটু রিফ্রেশ করতে হবে, নতুন করে আবার শুরু করতে হবে। চর্চাটি ছিল একটু শিথিল হয়েছে, সেই জায়গাটাতে আমরা একটু যদি বেশি সচেতন হই, এমনকি প্রয়োজন হলে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা আমরা নিতে পারি। মোট কথা হচ্ছে, যাই হবে দেশের মানুষের মঙ্গলের জন্য হবে, জীবন জীবিকাকে নিরাপদ রাখবার জন্য হবে। আর সবাই আমরা যখন নিরাপদ থাকব, তখন করোনা কিন্তু আমাদের মাঝে থাকবে না, সেটি সংখ্যা, আক্রান্তের সংখ্যা কমে যাবে। আমরা যে স্বাভাবিক জীবনটি চাচ্ছি সেটি কিন্তু সবাই মিলেই ফিরে পেতে হবে। এই যে আপনি একটু খুব প্রসঙ্গ টানলেন যে খুব আইন শৃঙ্খলা বাহিনীকেও কিন্তু এগিয়ে আসার একটি বিষয় বললেন। পৃথিবীর অন্যান্য দেশে দেখা গেছে যে যারা এই সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মানছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু আইনের প্রয়োগের বিষয়টা আমরা লক্ষ্য করেছি। আমাদের শুরুতেও কিন্তু আইনের প্রয়োগেও আমরা লক্ষ্য করেছি যে এক ধরনের প্রশাসন বা পুলিশের এক ধরনের তৎপরতা কিন্তু লক্ষ্য করা গেছে। কিন্তু এখন কি সেই তৎপরতা আপনার চোখে পড়ছে? এই বিষয় নিয়ে যদি আমাদের কিছু বলতেন। এখন আমি শুরুতেই যেটি বলছিলাম যে এটি সবাই মিলেমিশে করবার একটি বিষয়। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী কিন্তু তাদের কাজ করে যাচ্ছে, কিন্তু যার জন্য করছে, যাকে বলছে, তার সচেতনতার জায়গাটি যদি ভেতর থেকে আপনা আপনি না আসে, আপনি এখানে কিন্তু দণ্ড দিয়ে, শাস্তি দিয়ে কিন্তু মানুষকে এই চর্চায় আনতে পারবেন না। এটি উদ্বুদ্ধ করার বিষয়, মোটিভেশনের যে জায়গাটি, এইটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, খুব এক্সট্রিম কিছু হলে হয়তো আইনের প্রয়োগ করতে হবে, প্রয়োজন হলে কঠোরতম প্রয়োগ করতে হবে, কিন্তু আমরা বিশ্বাস করি যে আমাদের মানুষ মোটিভেশন করলে তারা মোটিভেটেড হতেই পারে। আপনার কাছে আমরা আবার আসবো। আমরা আবার এখন যাব অনলাইনে অতিথি, আমরা যাব দিনাজপুরে ডক্টর বি কে বোস। আপনার কাছে বলবো যে দিনাজপুরের সার্বিক করোনা পরিস্থিতি এখন কেমন? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে এনটিভির দর্শক যারা আজকের এই অনুষ্ঠান শুনছেন সবাইকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, দিনাজপুরে সারা বাংলাদেশের মতো করোনা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। গত 24 ঘন্টায় আমরা দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের যে পিসিআর ল্যাব, সেই ল্যাবে আমরা 98 জন রোগীর পরীক্ষা করা হয়েছে এবং এখান থেকে 14 জন শনাক্ত হয়েছে গত 24 ঘন্টায়। সেই হিসাবে গত 24 ঘন্টায় শনাক্তের হার ছিল 14.78%। এ পর্যন্ত দিনাজপুরে আমরা মোট শনাক্তের সংখ্যা সেই মার্চ মাস থেকে এখন পর্যন্ত 3,393 জন এবং এদের মধ্যে সুস্থ হয়েছেন 3,206 জন। বর্তমানে আমাদের রোগী আছে 118 জন, এদের মধ্যে হাসপাতালে ভর্তি আছেন 19 জন। সব মিলে আপনি জানেন দিনাজপুরের জনসংখ্যা প্রায় 32 লাখের মতো, 13টি উপজেলা সমৃদ্ধ উত্তরের এই জনপদ। এখানে গত মার্চ মাস থেকে পর্যন্ত মৃতের সংখ্যা 69 জন। 69 জন মৃতের সংখ্যা। একটা বিকে বোস, আমরা দিনাজপুরে আমরা জানলাম আপনার কাছ থেকে অনেক কিছুই, আক্রান্ত, মৃতের সংখ্যা, সবকিছু আরো অন্যান্য দিক নিয়ে আমরা আবারও আপনার কাছে আসবো। আপনি আমাদের সঙ্গে থাকুন। এখন আমরা যাব ডক্টর জিয়াউল হক আপনার কাছে। আপনি লন্ডনে বসবাস করেন, আমরা জেনেছি যে আপনি সেখানে চিকিৎসক হিসেবে কর্মরত আছেন। এরই মধ্যে 22 তারিখে আপনি দেশে এসেছেন। বলবো যে এই প্যান্ডেমিক সিচুয়েশনে দেশেই আসলেন বা কেন, আর দেশে এসে করোনা পরিস্থিতি কেমন দেখছেন? অনেক ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে এনটিভির দর্শকদেরকে ধন্যবাদ। আমি আসলে দেশে এসেছি একটি পারিবারিক কারণে। আমার বাবা অসুস্থ হয়ে গিয়েছিলেন, সে কারণেই দেশে এসেছি। করোনাতে না, অন্য অসুখে তিনি একটু অসুস্থ হয়েছিলেন, সে কারণে দেশে আসা। তো যেটা আপনি বলেছেন যে আসলে দেশে আসা এখন বেশ একটা ঝক্কি ঝামেলার ব্যাপার। বিশেষ করে সেখান থেকে বেরোতে হলে আমাদেরকে করোনা টেস্ট করে নেগেটিভ টেস্ট নিয়ে বেরোতে হয়েছে। তো দেশে আসার পরে অবশ্য আমি এখানে কিছুটা হাসপাতালের সাথে কথাবার্তা বলেছি, কিছু চিকিৎসকদের সাথে এখানকার করোনা পরিস্থিতি সম্পর্কে।
তো মূলত সেই পারিবারিক কারণেই আমার দেশে আসা, এবং আমি আগামী সপ্তাহে আবার ফিরে যাচ্ছি ইউকেতে। আপনি এসে যখন আমাদের সার্বিক সিস্টেমগুলো তো দেখলেন, এয়ারপোর্ট থেকে আপনাকে বাসা পর্যন্ত মানে আসা এবং আমাদের যে আপনাকে চেক আপ করানো, এই কোনো অভিজ্ঞতা আপনার রয়েছে কিনা? জি, হ্যাঁ, দেশে আসার ব্যাপারে প্রথম যেটা আমাকে খোঁজ নিতে হয়েছে যে বাংলাদেশে আসার জন্য কি ধরনের ব্যবস্থা নিতে হবে। তো যেটা নিয়ম ছিল যে আমাকে একটি নেগেটিভ কোভিড টেস্ট ওখানে 48 ঘন্টার ভেতরে করে আনতে হবে। তো সেটা আমার পক্ষে সম্ভব হয়েছিল। তো সেটা নিয়েই আমি মূলত এসেছি। আসার পরে এখানে বিমানবন্দরে আমার কাছে মনে হয়েছে যে বিমানবন্দরের এখনকার যে ব্যবস্থাপনা সেটা কিন্তু আগের তুলনায় বেশ ভালো। তো সেখানে একটি স্বাস্থ্য বুথ আছে, করোনার একটি বুথ আছে, সেখানে গেলে আপনার টেম্পারেচার চেক করা হচ্ছে এবং আমার কোভিড সার্টিফিকেটটি তারা দেখতে চান। কোভিড সার্টিফিকেট দেখে তারা যখন দেখলেন যেটা গত 48 ঘন্টার ভিতরে করা, তো তখন তারা আমাকে ওখানে আমার পাসপোর্টের একটি সিল দিয়ে দিলেন, সিল না, একটি এক্সট্রা স্লিপ দিয়ে দিলেন যে আমাকে হোম কোয়ারেন্টাইন করতে হবে ফর 14 ডেজ। সো বেসিক্যালি আমি তখন থেকে হোম কোয়ারেন্টাইনেই আছি, যেহেতু আমি বাসায় মূলত বাবাকে দেখার জন্যই এসেছি। তো সুতরাং আমি বাসায় আছি, কোয়ারেন্টাইনে আছি। আমার কাছে মনে হয়েছে যে পুরো ব্যবস্থাটাই এখন বিমানবন্দরে যথেষ্ট নিয়মতান্ত্রিক ভাবেই হচ্ছে। তার একটা কারণ সুবিধা আছে যে এখন অত পরিমাণ প্লেন আসছে না, অত পরিমাণ বিমান আসছে না, সেই পরিমাণ যাত্রীর চাপও নেই এখন। তো সেই হিসাবে হয়তো বিমানবন্দরে ব্যবস্থাপনার আমি মনে করবো যে বিমানবন্দর ব্যবস্থাপনা এখন যথার্থই হচ্ছে। আপনাকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে কোনো ধরনের খোঁজ খবর কি নেয়ার মতো কোনো ফোন বা কোনো কিছু করেছেন? না, আমি এখন পর্যন্ত কোনো ফোন পাইনি। আমার টেলিফোন নাম্বার রাখা হয়েছে, আমার ঠিকানা রাখা হয়েছে, আমি ঢাকায় কোথায় থাকবো সেই ঠিকানা এবং টেলিফোন নাম্বার দিয়েই আমি এসেছি। তবে আমি এখন পর্যন্ত কোনো ফোন পাইনি। আচ্ছা, আপনার কাছে আমরা আবারও আসবো। আপনার মানে অনেক অভিজ্ঞতাই রয়েছে। আপনি যেহেতু ইউকেতেও চিকিৎসক হিসেবে কর্মরত আছেন, সেখানকার চিকিৎসা ব্যবস্থা, পাশাপাশি ভ্যাকসিন, এইসব বিষয় নিয়েও আপনার সাথে কথা বলবো। আপনি আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্টুডিওতে আপনার কাছেই যাবো। এই যে টোটাল সিস্টেম নিয়ে উনি প্রশংসাই করলেন যে আসলে যেভাবে করে রিপোর্ট দেখা হয়েছে, রিপোর্ট দেখার পর স্লিপ দেওয়া হয়েছে, কোনো সমস্যা হলে সেটাকে খোঁজ খবর নেওয়ার খবরও অনেক প্রবাসীর কাছ থেকে আমরা শুনেছি যে ফোনে খোঁজ নেওয়া হতো যে লাইক আপনি কেমন আছেন, আপনি কি বাসায় ঠিকমতো কোয়ারেন্টাইন পালন করছেন কিনা। যে এই যে ব্যবস্থাটা, এই ব্যবস্থা সম্পর্কে আপনার কোনো মন্তব্য আছে কিনা? না, আসলে এটি তো সবাই মিলেমিশে ঠিক করা একটি ব্যবস্থা। এটি যেমন স্বাস্থ্য মন্ত্রণালয় এই কাজটির নেতৃত্ব দিচ্ছে, সেখানে কিন্তু অন্যান্য মন্ত্রণালয়েরও কিন্তু অংশগ্রহণ আছে। বিমানবন্দরটি একটি মন্ত্রণালয়ের আওতাধীনে, সুরক্ষা দিচ্ছেন আবার স্বরাষ্ট্র থেকে, সবাই মিলেমিশেই কিন্তু র্যান্ডম চেক করা হচ্ছে। আর ডক্টর জিয়া যেহেতু একজন চিকিৎসক, ইনি কিন্তু ভালো জানেন আসলে পুরো ব্যাপারটি কিভাবে ঘটছে, কেমন করে ঘটছে, এবং হোম কোয়ারেন্টাইনের যে শর্তগুলো সেগুলো কিন্তু যথাযথ প্রতিপালন করছেন। অনেকেই তার ব্যত্যয় করেছেন বা করার চেষ্টা করেছেন, এটি আমরা জানি, গণমাধ্যমেও এসছে। এটি হচ্ছে ব্যক্তির দায়িত্ব, ব্যক্তির দায় রাষ্ট্রের প্রতি, তার পরিবারের প্রতি এবং তার নিজের প্রতি। সেই জায়গাটিতে কিন্তু আমাদের নিজেদের করণীয় আছে অনেক কিছু। আর বিমানবন্দরে এখন যেভাবে ব্যবস্থাপনাটি করা হচ্ছে, এটি কিন্তু গত কয় মাসের অভিজ্ঞতা থেকে যাচাই বাছাই করে, পর্যালোচনা করে, যেই অংশগুলো মানুষের আরামায়েশে সুস্বাচ্ছন্দ্যের জন্য ব্যবহার করা যায় সেগুলোই ব্যবহার করা হচ্ছে, কিন্তু আপোষ করে নয়। করোনার বিষয়টিকে আপোষ করে কিন্তু নয়। এখন বিমানবন্দরের চাপ খানিকটা কম আছে, যেহেতু ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো কম আসছে, কিন্তু এখানে কিন্তু শিথিলতা দেখানোর কোনো সুযোগ নেই। একজন রুগীও যদি কোনো কারণে এসে পড়েন, তাকে যথাযথভাবে কিন্তু আইসোলেট করে ফেলতে হবে, তাকে আলাদা করে আলাদা জায়গাতেই রাখতে হবে। এই জায়গাতে কিন্তু কোনো আপোষ করা হচ্ছে না। কাজেই আমি শুরুতে যেটি বলছিলাম, আমি এখনও সেটিই বলতে চাই যে এটি একটি সম্মিলিত কাজ, সবার কাজ, টিম ওয়ার্ক। এই টিম ওয়ার্কের কোনো একটি জায়গাতে যদি ব্যতিক্রম হয়, ব্যত্যয় হয়, তাহলে কিন্তু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কাটা থেকেই যায়, এবং সেই জায়গাটাতেই কিন্তু আমাদের সবাইকে কাজ করতে হবে। এখন কম সংখ্যক রোগী চিহ্নিত হচ্ছেন মানে এই নয় যে বেশি সংখ্যায় রোগী কয়দিন পরে আমরা পাবো না, সেই আশঙ্কা কিন্তু রয়েই গেছে। সেই জন্যই কিন্তু আমি আবারও বলছি যে মাস্ক পরতে হবে, দূরত্ব রক্ষা করে চলতেই হবে, অপ্রয়োজনে ঘর থেকে কোনো অবস্থাতেই বের হওয়া যাবে না। যাদের বের হতে হবে তারা তাদের ব্যক্তিগত সুরক্ষার বিষয়টি নিশ্চিত করেই বের হবেন, দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করে নিজের জায়গাতে ফিরে যাবেন। এইভাবে করে আমরা কিন্তু আমাদের পুরো জনগোষ্ঠীকেই সচল রাখতে পারি। আর সচল জনগোষ্ঠী মানেই হচ্ছে কিন্তু আবারও সেই পুরনো কথা, জীবনের চাকাটা সচল থাকবে, অর্থনীতির চাকাটা সচল থাকবে, এবং এটি সচল থাকলেই কিন্তু আমরা সামগ্রিকভাবে এই প্যান্ডেমিকের মাঝখানে আমরা টিকে যাব।
আপনার কাছে আমরা আবারও আসবো। আবারও জিয়াউল হক, আপনার কাছে যাব, বলবো যে আপনি 22 তারিখে এসেছেন, তার আগে তো ইউকেতে ছিলেন। ইউকেতে অবস্থা এখন কেমন? অর্থাৎ রোগীরা করোনায় আক্রান্ত হলে তাদের কোন দিকটা, মানে কোন ধরনের উপসর্গ বেশি দেখা যাচ্ছে এবং কি ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে? জি, অনেক ধন্যবাদ আপনাকে। আসলে গত এই 8-9 দিনে কিন্তু ইউকের অবস্থাও বেশ কিছুটা পরিবর্তন হয়েছে। আপনারা হয়তো সংবাদ মাধ্যমে দেখেছেন যে ইউকেতে কিন্তু এখন মূলত পুরো পশ্চিমা বিশ্বেই এখন কিন্তু কোভিডের হার কিন্তু ঊর্ধ্বমুখী, উপর দিকে উঠছে। তা আমি যখন আসছিলাম তখন দিনে 4,000 থেকে 5,000 পর্যন্ত দিনে শনাক্ত হচ্ছিলেন। গতকালের খবর আমি দেখলাম যে 7,000-এর উপরে শনাক্ত হয়েছেন। সুতরাং এই গত 8 দিনে কিন্তু অলমোস্ট প্রায় 40-50% কিন্তু বেড়ে গেছে রোগী শনাক্তের হার, এবং তারা বেশ চিন্তিত এটা নিয়ে। তো যেটা ওখানে করা হচ্ছে সেটা হলো বিভিন্ন রিজিওনাল লকডাউনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ওখানে সামগ্রিক লকডাউন না করে তারা কিন্তু মনিটর করছে যে কোন এরিয়াতে এই সংখ্যাটা বাড়ছে, এবং সেই এরিয়াতে তারা বিভিন্ন রকম বিধিনিষেধ আরোপ করছেন। যেমন ওখানে বিধিনিষেধ আছে যে 10 জনের বেশি এক জায়গায় হওয়া যাবে না, 6 জনের বেশি এক জায়গায় ঘরে আসতে পারবেন না, এমনকি বাগানে বা পার্কে কতজন যেতে পারবেন, এই বিভিন্ন বিষয়ে বিধিনিষেধ করা হয়েছে। একটা সমস্যা যেটা হচ্ছে সেটা হলো যেহেতু এটা রিজিওনাল, অর্থাৎ এক এক রিজিয়নে এক এক রকম নিয়ম, সেজন্য অনেকের মধ্যে একটু বিভ্রান্তি হচ্ছে যে আসলে আমি যে এলাকাটায় থাকি সেখানকার নিয়মটা কিরকম। আর সামগ্রিকভাবে যখন বিধিনিষেধ আরোপ করা হয় তখন একটি বিধিনিষেধই সারা দেশের জন্য হয়। তো সেদিক দিয়ে ইউকে সরকার, ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে অর্থনীতির চাকাকে সচল রাখার জন্য পুরো দেশকে একসাথে লকডাউনে না নিয়ে যেই জায়গাগুলোতে বাড়ছে সেই জায়গাগুলোকে লকডাউনে নেওয়া হচ্ছে। সেভাবেই এখন পর্যন্ত ম্যানেজ করা হচ্ছে। গতকালের আমি খবরে দেখলাম যে মৃতের সংখ্যাও কিন্তু এখন বেড়ে গেছে। আমি যখন এসেছিলাম সেই সপ্তাহ, অর্থাৎ জাস্ট 8 দিন আগে যেটা মৃতের সংখ্যা ছিল 20 থেকে 30-এর ঘরে, গতকাল আমি শুনলাম এটা 70-এর ঘরে। তো সুতরাং ডেফিনেটলি সেকেন্ড ওয়েভ আমরা দেখছি ওখানে, এবং এটা কতদূর পর্যন্ত যাবে এই সেকেন্ড ওয়েভ সেটা সময়ই বলে দেবে। তবে ব্রিটিশ সরকার গত প্রায় 2 মাস ধরেই প্রস্তুতি নিচ্ছিল যে এই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর শীতের সময় সেকেন্ড ওয়েভ আসার কিন্তু তারা আশঙ্কা করছিলেন বেশ কিছুদিন যাবতই। সেকেন্ড ওয়েভ বাংলাদেশে যদি সংক্রমণ বেড়ে যায় করোনার, সেক্ষেত্রে সরকারের কী ধরনের প্রস্তুতি রয়েছে? পাশাপাশি আমরা ফার্স্ট ওয়েভেও আমরা দেখেছি যে করোনা সংক্রমণ যখন সারা দেশে ছড়িয়ে পড়লো, অনেক ধরনের ব্যবস্থা আমরা লক্ষ্য করেছি। এখন এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আমাদের আমন্ত্রিত স্টুডিও অতিথির সাথে। আপনার কাছে বলবো যে সরকার থেকেই সরকার প্রধানও সেকেন্ড ওয়েভের ব্যাপারে প্রেস কনফারেন্সে একটি বিষয় উল্লেখ করেছে। আবার পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তর থেকেও আমাদের কাছে খবর এসেছে যে আপনারা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন। এই প্রস্তুতি নিয়ে আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলতেন। ধন্যবাদ। আসলে এটি কিন্তু প্রস্তুতির শুরুতে যেমন ছিল, আপনারা জানেন যে আমাদের শুরুটা খুব বেশি ভালো হয়নি, বা আমি বলবো যে প্রত্যাশা যতখানি ছিল ততখানি হয়নি, কিন্তু খুব দ্রুত সেই জায়গাটিকে কিন্তু আমরা সামলে উঠেছি। এখন হসপিটালগুলো তৈরি আছে, হসপিটালে যারা কাজ করছেন তাদের অভিজ্ঞতা হয়েছে, তারা কাজের জায়গাটাতে প্রায়োরিটির জায়গাটাকে তারা চিহ্নিত করতে পেরেছেন। লজিস্টিক্সের শুরুতে যেই একটুখানি অসুবিধা ছিল সেটি কিন্তু এখন মোটেও নেই। পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টস যেগুলো আছে সেগুলো কিন্তু এখন ঘাটতি নেই। শুরুর দিকে আমাদের স্বাস্থ্যকর্মীরা যত বেশি সংখ্যায় আক্রান্ত হয়েছেন, ধীরে ধীরে কিন্তু সেই সংখ্যাটি কমে এসেছে, একেবারে চলে যায়নি। যেই হাসপাতালগুলোতে শুধুমাত্র কোভিড রোগীদেরই চিকিৎসা দেওয়া হতো, সাধারণ সার্ভিসের জায়গাটাতে খানিকটা কমতি ছিল, সেই জায়গাগুলোতে কিন্তু স্বাভাবিক যে সার্ভিস সেটি কিন্তু ফিরে এসেছে। কোভিড, নন কোভিড সব রকম রোগীদেরই কিন্তু চিকিৎসা করা হচ্ছে। কিন্তু আমাদের বুঝতে হবে যে 17 কোটি মানুষের দেশে এখনও আমাদের যে পরিমাণ শয্যা সংখ্যা থাকা উচিত, আমরা ততখানি এখনও কিন্তু পৌঁছাতে পারিনি। আইসিইউতে আমাদের যতগুলো বিছানা থাকা দরকার বিশ্বমানের সঙ্গে তুলনা করলে আমাদের ততখানি সক্ষমতা এখনও হয়নি, কিন্তু জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের চাইতে অনেকখানি বেড়েছে। কাজে এই জায়গাটাতে আমাদেরকে রেশনাল হতে হবে, বাস্তববাদী হতে হবে। আমরা যেন ঘরে বসে বসে নিজেরাই চিকিৎসা করবার চেষ্টাটি না করি। হাসপাতালে যাই, আমরা আমাদের হাসপাতালে যারা আমাদেরকে সেবা দেন, চিকিৎসকরা, চিকিৎসা কর্মীরা, আমরা তাদের সহায়তা নেই, এবং যথাযথ রোগ নির্ণয় হয়ে যাবার পর যার হাসপাতালে থাকবার তিনি হাসপাতালে থাকবেন, যার বাসায় থেকে চিকিৎসা নিয়ে সেরে ওঠার সুযোগ আছে তিনি বাসায় চলে যাবেন, ঘরের ভিতরে আলাদা থাকবেন।
এভাবে করে করেই আমরা হাসপাতালের উপরে চাপ কমিয়ে নিয়ে আসতে পারি। যারা গুরুতর রোগী, যাদের অনেক বেশি মেডিকেল অ্যাটেনশনের প্রয়োজন আছে, তাদের দিকে আমরা আমাদের পুরো শক্তিটাকে ব্যয় করতে পারি। এবং এভাবে যদি আমরা করে আগামী দিনগুলোতে কাজ করতে পারি, তাহলে নিশ্চিত করে এটি বলা যাবে যে আগামী দিনগুলোতে আমরা অনেক বেশি ভালোভাবে মোকাবেলা করতে পারবো। আপনি আমাদের সঙ্গেই থাকুন, আবারও আপনার কাছে আমরা আসব। এখন আবারও আমরা দিনাজপুরে যাব। দিনাজপুর ডক্টর বি কে বোস, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, দিনাজপুরে যখন করোনা আক্রান্তর সংখ্যা আপনি বললেন, সংক্রমণ ছড়িয়ে যাবার খবরও আমরা শুনেছি দিনাজপুরে, আর দিনাজপুরে মানুষের স্বাস্থ্যবিধি মেনে চলার যে বিষয়টি, এটা আপনার কাছে কতটুকু মনে হচ্ছে যে তারা মানছে, এবং চিকিৎসা নিতে আসলেও সেটাকে হাসপাতালমুখী হচ্ছে না বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছে? ধন্যবাদ আবারও আপনাকে। স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সারা দেশের মতো দিনাজপুরেও একটি করোনা প্রতিরোধ কমিটি আছে, যে কমিটির নেতৃত্বে জেলা প্রশাসক থাকেন, এবং এর সাথে আমরা কিছু পার্সন আছি যারা এই কমিটির সদস্য। সেই করোনা প্রতিরোধ কমিটির পক্ষ থেকেই আমরা সারা দেশের মতো দিনাজপুরেও আমরা করোনা প্রতিরোধ বিষয়ে অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছি সেই প্রথম থেকে এখন পর্যন্ত। এই পদক্ষেপগুলোর মধ্যে আমরা জনগণকে সচেতন করার জন্য মাইকিং করা, লিফলেট বিতরণ করা, মাস্ক পরিধান করা, নো মাস্ক নো এন্ট্রি শহরে, এইগুলো আমরা ব্যাপক প্রচারণার মাধ্যমে আমরা জনগণকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি। অবশ্যই সফলতা এসেছে, কারণ দিনাজপুরে একসময় সংক্রমণের হার 36% হয়ে গিয়েছিল, একদিন 39% হয়েছিল। সেই তুলনায় এখন গত পরশুদিন সংক্রমণের হার ছিল 6.09%, গতকাল ছিল 14.78%। অবশ্যই এই পদক্ষেপগুলো সরকারের গৃহীত স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক যে গৃহীত পদক্ষেপ, সেই পদক্ষেপগুলো অবশ্যই জনগণ কিছু হলেও মেনেছে, যার ফলে আমাদের পরিস্থিতি উন্নতি হয়েছে। এবং এর পাশাপাশি আমরা এখানে একটি মেডিকেল কলেজ, বিশেষায়িত মেডিকেল কলেজ আব্দুর রহিম মেডিকেল কলেজ আছে সরকারি ব্যবস্থাপনায়। সেখানে আমরা 50 বেডের একটি ডেডিকেটেড করোনা ইউনিট আছে, যেখানে এখন আজকে 17 জন রোগী চিকিৎসাধীন আছে। এছাড়াও দিনাজপুরের সদর হাসপাতালে আমরা 35 বেডের একটি ইউনিট তৈরি করে রেখেছি। যদি সেকেন্ড ওয়েভে আমাদের রোগীর সংখ্যা বাড়ে, তাহলে আমরা সেই রোগীগুলাকে দিনাজপুরের সদর হাসপাতালে ভর্তি করেও আমরা যাতে বিশেষ করে মাইল্ড রোগীদের, যাদের অল্প অক্সিজেন লাগে, তাদেরকে আমরা চিকিৎসা দিতে পারবো। আপনি আমাদের সঙ্গে থাকুন, আবারও আপনার কাছে আমরা আসবো। ডাক্তার জিয়াউল হক, আবারও আপনার কাছে যাব, বলবো যে এখন বর্তমানে যুক্তরাজ্যে এই করোনা ভাইরাসের নিয়ে গবেষণা বা ভ্যাকসিন, এই অগ্রগতি কেমন? জি, আপনারা জানেন যে এই করোনা ভাইরাসের শুরু থেকেই কিন্তু এই ভ্যাকসিনের খোঁজ চলছিল, যে একটি ভ্যাকসিন আসলে হয়তো এটির একটি স্থায়ী সমাধান হবে। তো আমরা আশা করছি যে এই অক্টোবর মাসের শেষ নাগাদ আমরা আমাদের যে অক্সফোর্ড যে ভ্যাকসিনের ট্রায়াল চলছে, সেটির কিছু খবরাখবর আমরা পাবার আশা করছি। আমরা ইতিমধ্যেই জেনেছি যে এখন পর্যন্ত আশাব্যঞ্জক এটির ফলাফল। তবে আপনাকে বুঝতে হবে যে ভ্যাকসিন কিন্তু একটা লম্বা প্রসেসের ব্যাপার। এটি ফেজ 1, ফেজ 2 এবং ফেজ 3 ট্রায়ালের ভেতর দিয়ে আসে, এবং এই ভ্যাকসিন এখন ধারণা করা হচ্ছে যে হয়তো 2 বার বা 3 বার লাগবে ভ্যাকসিন। সমস্যা যেটা হচ্ছে, সেটা আমরা এখনো জানতে পারছি না যে এই ভ্যাকসিনটি দিলে এর প্রতিরোধ ক্ষমতাটা কতদিন পর্যন্ত মানুষের শরীরে থাকবে, কারণ সেটা জানার জন্য কিন্তু এই সময়টাকে পার হতে হবে। আমরা কিন্তু এই রোগটার সাথে পরিচিত আজকে মাত্র 8 মাস যাবত। সুতরাং ভ্যাকসিনটি যদি এখন আসেও, তাহলেও কিন্তু আমরা আগামী 6 মাস 1 বছরে ঠিক বুঝে উঠতে পারবো না যে এটি কবার লাগবে, এবং লাগলেও এটির প্রতিরোধ ক্ষমতাটা 1 বছর পরে বা 2 বছর পরে থাকবে কিনা। তো সেই বিষয়টা এখনো থেকেই যাচ্ছে আমাদের অজানা। তবে তারপর আমরা আশা করছি যে আমরা অক্টোবরের শেষ নাগাদ যদি অক্সফোর্ড ভ্যাকসিনের কিছু ফলাফল জানতে পারি, তখন হয়তো আমরা, সরকার আশা করছে যে এই শীতের মৌসুমেই বিশেষ করে প্রায়োরিটি বেসিসে প্রথমে হয়তো বৃদ্ধদেরকে এবং তারপরে স্বাস্থ্যকর্মীদেরকে, তারপরে আস্তে আস্তে পুরো দেশের লোককেই এই ভ্যাকসিনের আওতায় আনা হবে বলে আশা করা হচ্ছে। আপনি আমাদের সঙ্গে থাকুন জিয়াউল হক, আপনার কাছে আমরা আবারও আসবো। আবার স্টুডিও অতিথি, আপনার কাছে বলবো যে ভ্যাকসিন নিয়ে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর
যৌথভাবে অনেক কথা শুনেছি, কখনো রাশিয়ার ভ্যাকসিনের কথা শুনছি, আবার বলা হচ্ছে যে যে ভ্যাকসিনই সবার আগে WHO অনুমোদন দেবে সেটাকেই সরকার অবশ্যই আনার চেষ্টা করবে। আসলে ভ্যাকসিন নিয়ে আপনার কাছে কি তথ্য আছে? আসলে ভ্যাকসিন নিয়ে কিন্তু শুরু থেকেই কথা হচ্ছিল। আমরা তো আশায় বাঁচি, বাংলাদেশের মানুষও কিন্তু আশা করছে যে ভ্যাকসিন এসে যাবে। সামাজিক যে মিডিয়াগুলো আছে, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া আছে, এই ভ্যাকসিন নিয়ে কিন্তু বেশ কিছুদিন ধরে লাগাতার কথা চলছে। কিন্তু মনে রাখতে হবে যে একটা ভ্যাকসিন তৈরি হতে ক্লিনিক্যাল ট্রায়ালের সমস্ত ধাপগুলো পার হয়ে মানুষের জীবনের নিরাপত্তার একটুখানিও হানি না করে শতভাগ কাজ করতে পারবে, সেই পর্যায়টায় না আসা পর্যন্ত কিন্তু এই ভ্যাকসিনগুলো বাজারজাত করা যাবে না। তারপরে সেই ভ্যাকসিন কিন্তু আমরা বিভিন্ন মাধ্যমে পেয়ে থাকি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং অন্যান্য। তো প্রত্যেকের সঙ্গেই কিন্তু সরকারের খুব নিবিড় যোগাযোগ আছে। দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে ভ্যাকসিন যখন বিশ্ব বাজারে এসে যাবে, এটি কিন্তু বাংলাদেশেও আসবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে ভ্যাকসিন এসে গেলেই কি সেটি সবাই একসঙ্গে পেয়ে যাবেন? এটি কিন্তু খুব সহজ ব্যাপার না। এই 17 কোটি মানুষের মধ্যে কিন্তু প্রায়োরিটি ঠিক করতে হবে যে প্রথম কারা পাবেন, তারপরে কারা পাবেন, দেওয়ার প্রক্রিয়াটি কী হবে। প্রচলিত যে সমস্ত ভ্যাকসিন বাংলাদেশে আছে, আমাদের ইপিআই প্রোগ্রামে যেগুলো দেওয়া হচ্ছে, সেগুলোতে এক ধরনের ব্যবস্থাপনার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এই করোনার জন্য যে ভ্যাকসিনটিকে উদ্ভাবন করার চেষ্টা হচ্ছে, সেটিকে সংরক্ষণ করবার যে ব্যবস্থা, কোল্ড চেইন যেটি আমাদের দেশে এখন যেভাবে আমরা রক্ষণাবেক্ষণ করি, একেবারে প্রান্তিক পর্যায়ে আমরা যে ভ্যাকসিন পৌঁছে দিই, সেইটি এই ভ্যাকসিনকে পৌঁছে দেবার জন্য যথেষ্ট কিনা, এই সমস্ত বিষয় কিন্তু এখানে বিবেচনায় রাখতে হবে। কাজেই আমরা খুব সহসা ভ্যাকসিন পেয়ে যাব, ব্যাপক গণমানুষ ভ্যাকসিন পেয়ে যাবে, এই ধরনের আশা কিন্তু না করাই ভালো। কিন্তু বিকল্প হিসেবে আবারও যেটি বলতে চাই আমি, যে নিজের সুরক্ষার দিকে একটু যত্নবান হওয়া, মাস্কটি নাকের নিচে না পরে নাককে সহ ঢেকে যথাযথভাবে ব্যবহার করা, হ্যান্ড স্যানিটাইজ করা, স্বাস্থ্যবিধি যেগুলো গত 8 মাস ধরে সবাই বলছে, আমরা সবাই শুনছি, আমরা সবাই জানি, কিন্তু শুধু একটু মেনে চলবার ব্যাপারটা। কারণ সেকেন্ড ওয়েভ কতদিন থাকবে এটি কিন্তু অঙ্ক কষে বলা যাবে না, সেটা কতখানি ক্ষতি আমাদের জন্য বয়ে আনবে সেটিও কিন্তু অঙ্ক করে বলা যাবে না। কিন্তু অতীত অভিজ্ঞতা বলে যে সেকেন্ড ওয়েভে ক্ষয়ক্ষতির পরিমাণটি তুলনামূলকভাবে বেশি হয়। আমরা ইউকের, যুক্তরাজ্যের যে অভিজ্ঞতার কথা শুনছিলাম, গত 8-10 দিনে তাদের রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে, মৃত্যুর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গেছে, যেখানে সুযোগ সুবিধার কোনো কমতি নেই, যেখানকার মেডিকেয়ার স্বাস্থ্য ব্যবস্থাপনা একেবারে বিশ্বের মধ্যে অন্যতম সেরা, যারা আমাদের চাইতে সচেতনতার জায়গাটিতে অনেক বেশি সচেতন, সেই জায়গাটিতেও কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে গত 10-15 দিনে কিন্তু রোগীর সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে, মৃত্যুর সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে, তাদের সব রকম প্রস্তুতি প্রচারণা থাকা সত্ত্বেও। কাজে আমাদের প্রস্তুতি আছে, আমাদের প্রচারণাও আছে, যাদের জন্য আছে তাদেরকে একটু এটার সঙ্গে সম্পৃক্ত হতে হবে, আস্থায় নিতে হবে। আমরা গত 8 মাস কষ্ট করেছি, প্রয়োজন হলে আরও 1 মাস 2 মাস একটু সতর্ক থাকবো, আর একটু বেশি নিয়ম মেনে চলবো, তাহলে কিন্তু আমাদের এই যেটুকখানি আমরা রিকভার করেছি, যেটুক ধাক্কা আমরা সামলে উঠেছি, তাহলে নতুন করে আর আমাদের কোনো ক্ষতির মুখে পড়তে হচ্ছে না। সেই জায়গাটাতে আমি বারবার বলছি যে দেশবাসী সবার সক্রিয় অংশগ্রহণ লাগবে। কেউ পরামর্শ দেবেন, কেউ নিজে সেই কাজটি করবেন, কেউ আরেকজনকে করবার জন্য উদ্বুদ্ধ করবেন। এখানে ধর্মীয়, সামাজিক সমস্ত প্রতিষ্ঠানগুলোর কিন্তু সমভাবে অংশগ্রহণ করতে হবে, এবং এটি করা সম্ভব হলে এই সেকেন্ড ওয়েভ আমরা খুব সফলতার সঙ্গে মোকাবেলা করতে পারবো। আরেকটি বিষয় যে আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে আমরা যখন এই করোনা সংক্রমণ এদেশে শুরু হলো, আমরা দেখেছি যে অনেক স্বাস্থ্যকর্মী আক্রান্ত হলো এবং মৃত্যুর সংখ্যাও কম নয়। প্রশ্নটা হলো এমন যে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় আমাদের এখানে সংক্রমণ বা মৃত্যু মনে হয় বেশি। এখনকার অবস্থা, আর প্রথম দিকেই বা এত সংক্রমণ আর মৃত্যুই বা কেন হলো, এই বিষয়ে কোনো শুরুর দিকে কিন্তু বিশ্বজোড়াই যারা চিকিৎসা কর্মী ছিলেন, যারা সেবা দিয়েছেন, তারা কিন্তু অনেক বেশি আক্রান্ত হয়েছেন, মৃত্যুর হারটাও কিন্তু বেশি হয়েছে। কারণ আপনি দেখবেন যে আমরা যেই পিপি পরে আমাদের যেই চিকিৎসা কর্মীরা, ডাক্তাররা, অন্যান্যরা কাজ করেছেন, এইটি পরে আমাদের দেশের আবহাওয়াতে কিন্তু 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টার ডিউটি করা কিন্তু খুব কঠিন। সেই পিপি পরা, পিপি খুলে ফেলা, নিজেকে সুরক্ষিত রাখা, আইসোলেশনে থাকা, এই কাজগুলো কিন্তু শুরুর দিকে আমাদের অনেকেরই জানবার জায়গাটাতে ঘাটতি ছিল। সেই ঘাটতিটা কিন্তু এই মুহূর্তে নেই। সাপ্লাই চেইনে শুরুর দিকে অনেক জায়গাতেই বোঝাপড়ার কমতি ছিল, সেটি কিন্তু এখন নেই।
আমাদের প্রস্তুতি ঠিক আছে, আমাদের মনোজগতে যে পরিবর্তনটি হয়েছে, আমরা যেই অভিজ্ঞতাটা অর্জন করেছি সেইটিকে যদি যথাযথভাবে প্রয়োগ করা যায়, আমরা যদি ব্যবহার করতে পারি, তাহলে আমরা নিশ্চিত করেই বলতে পারি যে আমরা প্রথমবার আমাদেরকে যত বেশি বেগ পেতে হয়েছে, যদি সেকেন্ড ওয়েভের মুখে আমরা সেভাবে পড়েও যাই, সেখানে আমাদের কষ্টটা কম হবে। কিন্তু সেকেন্ড ওয়েভ সবসময়ই ফার্স্ট ওয়েভের চাইতে বেশি ক্ষয়ক্ষতির সম্ভাবনা নিয়ে আসে। সেই জায়গাটাতে কিন্তু আমাদের শতভাগ সচেতন থাকতে হবে। আবারও আপনার কাছে আসবো, এবার আমি আবারও যাব দিনাজপুর ডক্টর বি.কে. বোস, আপনার কাছে বলবো যে আমরা আপনার কাছ থেকে এরই মধ্যে শুনলাম যে যদি রোগীর সংখ্যা বেড়ে যায় সেক্ষেত্রে দিনাজপুর সদর হাসপাতালকে প্রস্তুত রাখা হয়েছে। আর পাশাপাশি আরেকটা বিষয় বলবো যে আমাদের কাছে খবর থাকে, যেমন ঢাকাও আমরা যেভাবে দেখছি মানুষের সমাজের মানে একটি অংশের মানুষ যদি আমি বলি যে সচেতন না থাকার যে বিষয়টি, যেটা আমাদের স্টুডিওতে আলোচনা হচ্ছে, তো বলবো যে দিনাজপুরের মানে সার্বিক পরিস্থিতিতে আপনিও তো ঘোরাফেরা করছেন, মানুষকে আসলে সচেতন, মানুষকে আসলে স্বাস্থ্যবিধি মেনে চলছে? আসলে আপনি ঠিক বলেছেন যে সরকারের পক্ষ থেকে, সামাজিক যে মাধ্যমগুলো তাদের পক্ষ থেকে, ইভেন বিভিন্ন সামাজিক যে সংস্থা তাদের মধ্য থেকে যে ভাবে জনগণকে উদ্বুদ্ধ করার জন্য চেষ্টা করা হয়েছে, জনগণের অংশগ্রহণ, যাদের জন্য এই উদ্যোগ, জনগণের অংশগ্রহণ সেই তুলনায় অপ্রতুল। এটা আমি একজন চিকিৎসক হিসাবে আমার অবজারভেশন। আমিও বাসার থেকে যখন আজকেও হাসপাতালে আসছিলাম তখনও দেখেছি যে বিভিন্ন জায়গায় মাস্ক না পরে মানুষ ঘোরাফেরা করছে, বিশেষ করে ইয়াং জেনারেশনের মধ্যে এই জিনিসটা খুবই প্রকোপ। এ বিষয়ে আমরা অনেকবার এখানে মিটিং করেছি, সচেতন করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। ইয়াং জেনারেশন মোটরসাইকেলে করে 2-3 জন একসাথে যাওয়ার চেষ্টা করে, আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে প্রতিরোধ করে, তাদেরকে বোঝায়। এরপরও দেখা যাচ্ছে 3 জন একই মোটরসাইকেল আছে, 3 জনের মধ্যেই মাস্ক নাই। বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশনটা এখনো অনেক ক্ষেত্রেই তাদের মধ্যে সচেতনতার অভাব আছে। এই বিষয়ে আমি ইয়াং জেনারেশনকে অনুরোধ করব আজকের এনটিভির মাধ্যমে যে তাদেরকে স্বাস্থ্যবিধি মেনেই, কারণ কোভিড এমন একটি রোগ যে কার কখন ভেরি মিস্টেরিয়াস। আমরা প্র্যাকটিক্যালি যখন এগুলাকে ফেস করছি, যে একজন বৃদ্ধ মানুষ কোমরবিড কন্ডিশন আছে, তারপরেও তার স্মুথ রিকভারি হচ্ছে, অথচ একজন ইয়াং তার রিকভারিটা ওইভাবে হচ্ছে না। ইভেন সেদিন একটা বাচ্চাকে এখানে দেখেছি যার অস্টিওমাইলাইটিস হলো, কোভিড পজিটিভ সাথে অস্টিওমাইলাইটিস। একটা 11 বছরের বাচ্চাকে আমি দেখলাম। সেদিনে কোন জেনারেশনের কখন এফেক্টেড হবে এবং তার মানে প্রকোপটা কতখানি হবে, এটা এখনো পর্যন্ত চিকিৎসকরা, বিজ্ঞানীরা সঠিকভাবে বলতে পারছেন না। সেই কারণেই আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের একজন পরিচালক মহোদয় যেভাবেই বলেছেন, এটাই শতভাগ সত্য, আমাদের মধ্যে সচেতনতা আনতে হবে। আমরা দিনাজপুরেও চেষ্টা করছি। আপনার অবজারভেশন, আমাদের অবজারভেশন একই। আমরা যতই ভাবেই চেষ্টা করি না কেন, কিন্তু জনগণের অংশগ্রহণ এই ক্ষেত্রে আমাদের যে চাহিদা, আমাদের যে কাঙ্ক্ষিত যে চাহিদা, তার তুলনায় অনেক অপ্রতুল। তবে এখানে আমরা অনেকভাবেই চেষ্টা করেছি, যেমন এখানে যে বাজারগুলো ছিল, সেই বাজারগুলোকে সেগ্রিগেশন করে বাজারগুলোকে আমরা অন্যত্র প্রতিস্থাপন করেছিলাম। আপনি জানেন যে দিনাজপুরে বড় মাঠ আছে, সেই বড় মাঠে বাজারকে প্রতিস্থাপন করা হয়েছিল। এখানে রেলবাজার হাটকে ভেঙে 2-3 টুকরা করে অন্য জায়গা নিয়ে যাওয়া হয়েছে। যে জায়গা থেকে সংক্রমণের হারগুলো বাড়ে সেইগুলোকে নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে। যেখানে আমাদের আছে, এখানে যে বিভিন্ন শপিং মলগুলো আছে, সেই শপিং মলগুলোতেও আমরা প্রথম দিকে বিকাল 6টা পর্যন্ত খুলেছিলাম। তারপরে ধীরে ধীরে সরকারি নির্দেশনায় জীবন এবং জীবিকা দুইটার প্রয়োজনে এগুলোকে বাড়াতে হয়েছে। বিভিন্ন জায়গা, বিশেষ করে হাসপাতাল সহ অন্যান্য জায়গায় যেখানে মানুষ ক্রাউডি প্লেস হয়, সেগুলাতেও যাতে মানুষ মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে চলে। আমরা আসলে অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে। আপনারা
আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বা আপনারাও সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন, তারপরেও কিছুটা উদাসীনতার কথাও আপনার কাছ থেকে শুনলাম, যেটা সারা দেশেই রয়েছে। আমরাও চাইবো যে সেকেন্ড ওয়েভে এই উদাসীনতাগুলোর জন্য মানুষের না থাকে। আবারও আমরা স্টুডিওতে আসবো আপনার কাছে, বলবো যে এই সেকেন্ড ওয়েভ নিয়ে আমরা বারবার কথা বলছি, সার্বিক প্রস্তুতিও আমাদের রয়েছে। তো এই প্রস্তুতির মধ্যে আপনার কাছে কি মনে হয় যদি সেকেন্ড ওয়েভের সংক্রমণটা বেড়ে যায়, যেমন জীবন জীবিকার তাগিদেতে মানুষ এখনও বাসা থেকে বের হয়েছে এবং স্বাভাবিক জীবনে ফিরে এসেছে, তো সেকেন্ড ওয়েভ যদি সংক্রমণটা বেড়ে যায়, এই স্বাভাবিক জীবনযাপন কি তখন কিছুটা হলেও কি থমকে যাবে, নাকি এভাবেই থাকবে? আপনার অবজারভেশন সম্পর্কে যদি বলতেন। এটা নির্ভর করবে আসলে সংক্রমণের হারটা কি পরিমাণ বাড়ছে। এখন আমরা যেটা দেখছি, সংখ্যাটা প্রতিদিন যে রোগীর সংখ্যাটি আমরা পাচ্ছি সেটি অনেক বেশি নয় বলে মানুষ হয়তো ভাবছে যে করোনা চলে গেছে। কিন্তু সেকেন্ড ওয়েভটা যদি সেভাবে আসে এবং সেখানে যদি সংখ্যা অনেক বাড়তে থাকে, মৃত্যুর সংখ্যা যদি বাড়তে থাকে, এটি কিন্তু আমাদের পুরো স্বাস্থ্য ব্যবস্থার উপরে একটা চাপ তৈরি করবে। একটা পর্যায়ে এসে কিন্তু সে চাপ পৃথিবীর কোনো দেশের পক্ষেই কিন্তু বহন করা সম্ভব হয় না। বাংলাদেশ তো তার বাইরে কিছু নয়। কাজেই আমাদের নিজেদের স্বার্থেই, আমাদের নিজেদের দেশের স্বার্থে, নিজেদের জীবনের স্বার্থেই কিন্তু আমাদেরকে একটু রক্ষণশীল হতে হবে। জীবিকার তাগিদে ঘর থেকে আমরা বের হয়েছি, ঠিক আছে, কিন্তু বের হয়ে আমি যেন আমার দায়িত্বটা পালন করি। কাজের জায়গায় যিনি এমপ্লয়ার, দোকানে, হাটে, বাজারে, শপিং মলে যারা আমাদের সেবা দিচ্ছেন, তারা যেন তাদের জায়গাটাতে খুব একটা শক্ত অবস্থান নেন। মাস্ক না পরলে আমরা ঢুকতে দেব না। সামাজিক দূরত্বটি যদি রক্ষা করা না যায়, তাহলে তোমার সঙ্গে আমার ব্যবসা হবে না, লেনদেন হবে না। এই জায়গাগুলোতে কিন্তু এক ধরনের, আমি বলবো যে শৃঙ্খলার ব্যাপার আছে, এটি করতেই হবে। দ্বিতীয়ত যে তরুণ প্রজন্ম, যাদের কথা আলোচনা এসেছিল, যে যারা মানতে চাচ্ছে না বা শুনছে না, তারাই কিন্তু 71 সালে মহান মুক্তিযুদ্ধে বিজয় ছিনিয়ে এনেছে। 90-এর গণ অভ্যুত্থান কিন্তু তাদের মাধ্যমেই সফল হয়েছে। তাহলে তাদের উপর আমাদের কিন্তু আস্থা হারাবার কোনো কারণ নেই। কোনো একটা জায়গাতে হয়তো যোগাযোগের একটা ঘাটতি থেকে যাচ্ছে, বোঝাপড়ার কমতি থেকে যাচ্ছে। সেই জায়গাটা যত দ্রুত আমরা চিহ্নিত করতে পারবো, সেই জায়গাটাকে আমরা যত দ্রুত অ্যাড্রেস করতে পারবো, আমার মনে হয় যে এই পরিস্থিতিটা খুব সহজ হয়ে যাবে। তখন আমরা যেটি চাচ্ছি, সবাই মিলেমিশে এই করোনার বিরুদ্ধে লড়াইটাকে বেগবান করতে, করোনার কাছ থেকে যতটা সম্ভব আমার দেশের মানুষকে রক্ষা করতে, সেটি কিন্তু তখন খুব সহজেই আমরা অর্জন করতে পারবো। আপনি আমাদের সঙ্গে থাকুন। ডক্টর জিয়াউল হক, আমরা অনুষ্ঠানে একদম শেষ দিকে চলে এসেছি। আপনি আমাদেরকে একদম সংক্ষিপ্তভাবে 1 মিনিটের মধ্যে একটি বিষয় বলবেন, কারণ সেকেন্ড ওয়েভ ইউকে যেভাবে ট্যাকেল করেছে এবং সার্বিক ব্যবস্থাপনা আপনি খুব কাছ থেকে দেখেছেন, সেই অভিজ্ঞতা আমাদের দর্শকদের কাছে কিছুটা শেয়ার করবেন কিনা? অনেক ধন্যবাদ আপনাকে। আসলে আমি শুরুতে একটা কথা বলে নেই যে আমরা কিন্তু বারবার শুধু সেকেন্ড ওয়েভ বলছি। এটা কিন্তু এমনও হতে পারে যে এই ওয়েভগুলো ছোট ছোট হয়ে কিন্তু বেশ কিছুদিন থাকতে পারে। সুতরাং সেকেন্ড, থার্ড বা ফোর্থ ওয়েভ নাম না দিয়ে এটাকে হয়তো একটা কন্টিনিউয়াস, আমরা কিন্তু বেশিরভাগ রোগের সাথেই বহুদিন ধরেই বসবাস করছি। অনেক রোগকেই কিন্তু আমরা নির্মূল করতে পারিনি। সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে এই রোগগুলোর সাথে বসবাস করতে হলে কি ধরনের ব্যবস্থা নিতে হবে। যুক্তরাজ্যের কথা যেটা বলছেন, সেটা আমি যেটা আগেই বললাম যে ওনারা এখন রিজিওনাল লকডাউনের মাধ্যমে এই রোগটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। কিন্তু সার্বিকভাবে কিন্তু যেই পদ্ধতিগুলো, যে স্বাস্থ্য বিধিগুলো মেনে চলার ব্যাপারে, সেটা কিন্তু শুরু থেকেই বলা হচ্ছে এবং শুরু থেকেই মেনে চলার ব্যাপারে যথেষ্ট রকম জোরারোপ করা হচ্ছে, সরকারি মাধ্যমে, বেসরকারি মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, এবং সেটা মানুষজন যথাসম্ভব মেনে চলছেনও। বাংলাদেশেও চেষ্টা হচ্ছে, যদিও বাংলাদেশ অনেক বড় জনসংখ্যার দেশ, সেখানে হয়তো একটু সময় লাগবে। তবে আমি শুধু দুটো বিষয় একটু বলতে চাই। সেটা হলো একটি টেস্টের ব্যাপারে, যে টেস্ট কিন্তু শুরুতে আমাদের দেশে একসময় 17-18 হাজার পর্যন্ত দিনে হচ্ছিল, সেটা কিন্তু এখন একটু কমে এসছে। সেটার ব্যাপারে আমি ঠিক নিশ্চিত না যে সরকার নির্ধারকরা এটা কি কমিয়ে আনার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিয়েছেন কিনা, বা এটা কিন্তু আর বাড়ার কথা কিনা। কারণ পশ্চিমা বিশ্বে কিন্তু আমরা আজকাল দেখছি যে টেস্টের সংখ্যা অনেক বেশি এবং সে কারণেই কিন্তু রোগ নির্ণয় হচ্ছে বেশি। আমরা যদি রোগ নির্ণয় না করতে পারি, তাহলে কিন্তু আমরা তাদেরকে আইসোলেট করতে পারবো না এবং তাদেরকে আমরা জনসংখ্যা থেকে সরিয়ে নিয়ে এই রোগটাকে নিয়ন্ত্রণ করতে পারবো না। আর দ্বিতীয় হলো, একদম শুরুতে যে চিকিৎসা ব্যবস্থায় একটা বিভ্রান্তি ছড়িয়েছিল অক্সিজেনের ব্যাপারে এবং আইসিইউর ব্যাপারে, সেই জিনিসগুলো আমার মনে হয় এখন সময় এসেছে আমাদের প্রথম ওয়েভের পরে সেই শিক্ষাটাকে কাজে লাগাবার, যে যথেষ্ট পরিমাণ অক্সিজেন যেন হাসপাতালগুলোতে থাকে এবং সেই রোগী যেন বিভিন্ন হাসপাতালের দ্বার থেকে দ্বারে যেন ঘুরে না বেড়ান, সেই পরিস্থিতি যেন আর না সৃষ্টি হয়। আমি আশা করব যে সেই জিনিসটা আমরা এতদিনে হয়তো
শিক্ষা গ্রহণ করতে পেরেছি প্রথম ডক্টর বই। জিয়াল হক, আপনাকে ধন্যবাদ। আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যা আমাদের স্বাস্থ্য অধিদপ্তর এরই মধ্যে সবগুলোকে ঢেলে সাজিয়েছে এবং সব ধরনের ব্যবস্থাই গ্রহণ করেছে। আমরা অনুষ্ঠান এখনই শেষ করব, তবে একটি বিষয় আবারও বলছি, বারবার বলছি, সবাইকে সচেতন থাকতে হবে। জীবন জীবিকার তাগিদে আমরা বাসা থেকে বের হচ্ছি, কিন্তু স্বাস্থ্যবিধি আমাদের সবাইকে মানতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। আর ভ্যাকসিন সেদিকে না তাকিয়ে আমরা মাস্কের দিকে খেয়াল রাখি, মাস্কটা ব্যবহার করি। মনে রাখবেন যে করোনা ভাইরাস, আবারও বলছি, বারবার বলছি, যে চোখ, নাক এবং মুখ দিয়েই শরীরে প্রবেশ করে। এই জন্য আমরা যদি এই 3টি জায়গাকে সেফ রাখি এবং কোনোভাবে হাত না ধুয়ে যেন মুখে না স্পর্শ করি, এই জায়গাগুলোকে খেয়াল রাখতে হবে। মনে রাখবেন যে আমাদের ছোট ছোট ভুল অনেক বড় ধরনের ভয়াবহ ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে আপনাকে, এই সমাজকে এবং এই দেশকে। আমি আরিফুর রহমান আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং এখনও সচেতন থাকুন।